আমি হুমায়ুনদার সব কাজকে সমর্থন করি ব্যাপারটা নয়, কিন্তু সংখ্যালঘু জেলাতে টিকে থাকতে গেলে কিছু কণ্ঠস্বরকে রোধ করতে হবে। টারজান বা সুমন এদের প্রচুর আছে, এদের অনেক জনবল আছে, লোকবল আছে ইত্যাদি করে 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 তো হুমায়ুনকে আস্তে আস্তে স্লো পয়জন করলো। সব থেকে মারাত্মক হচ্ছে যে 4 ডিসেম্বর জেলা সভাপতির হাতে একটা গোলাপ ছিল, একটা জলের বোতল ছিল। একটা গোলাপ একটা জলের বোতল এনে ওকে খাইয়ে নিজে থেকে তারপরে সাসপেন্ড ঘোষণা করা হলো। নাটকটার কি খুব দরকার ছিল? হুমায়ুনকে যে অসম্মান করা হলো ওখানে ডেকে, সেটারই প্রতিফলন একটা পার্সেন্টেজ কিন্তু বাবরি মসজিদের মেলায় ভিড় করেছে। যারা যখন দায়িত্ব থাকছে তারা তাদের নিজের স্বার্থে ব্যবহার করছে দলটাকে। আমাদের মতো মেয়েদের কণ্ঠস্বর দেখো না, আমি কোন অন্যায় কথাটা বলেছিলাম যে সব কর্মাধ্যক্ষ উপরে নয় কেন, এই কথাটার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডেভিড দাকে বলে দিতে হলো ওকে বন্ধ করে দাও। প্রত্যেকটা জায়গায় বলছে দিদি তৃণমূলের হয়ে আপনি কিন্তু ভোট চাইতে আসবেন না, আপনি ভোটে দাঁড়াবেন, যে পার্টির হয়ে দাঁড়াবেন আমরা ভোট দেবো, তৃণমূল হয়ে ভোট চাইতে আসবেন না। এই গঠনমূলক সমালোচনা সহ্য করার ক্ষমতা এই দলের কোনো নেতা নেই। তৃণমূল থেকে আর দাঁড়াবো কিনা, তবে এই মুহূর্তে যদি তৃণমূল আমাকে জেলা বিধানসভায় টিকিট দেবো বলে আমি নেবো না, এটুকু আমি তোমাকে বলতে পারি। আমি তোমাকে অন ক্যামেরা বলছি তৃণমূলের টিকিট আমি নেবো না। আমি এই মুহূর্তে যা পরিস্থিতি ওয়াকফ নিয়ে, বিশেষ করে ওয়াকফ প্রপার্টি নিয়ে, তাতে ম্যাডাম এরিয়ায় টিএমসি প্রার্থীদের ভোট চাইতে যাওয়া খুব কঠিন হবে। ম্যাডাম যে বক্তব্যটা রেখেছিলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন যারা করবে আমার থেকে বড় শত্রু তাদেরকেও হবে না, যারা আন্দোলন করতে চাও তারা দিল্লিতে গিয়ে করো। আমি যেই এখন ভোট চাইতে যাব না বলবে দিল্লিতে গিয়ে ভোট চাও। তৃণমূলের বিপক্ষে এখন যেভাবে মানুষ খেপে গেছে সেইটা হতো না, ভোট ব্যাংকটা অটুট থাকতো। এবার বিজেপি ছেড়ে দাও, মুসলিমরা হয়তো 1% ভোট দেবে না তা না, মুসলিমরাও 1% ভোট কিন্তু বিজেপিকে দেবে। এবারে ধরো এই সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, মিম 5টা ভাগে একটা সেকশনের ভোট যদি ভাগ হয়, 20% 25% ভোট যেটা আনবে সেই তো জিতে যাবে। আজকে বড়ুয়াতে আফাজরা কেন বিজেপিতে গেল? মুসলিম কমিউনিটি কেউ বিজেপিকে ভালোবেসে যায়নি, সব গেছে লোকাল নেতাদের উপর ঘৃণায়। দল খবর রাখে? আমরা সত্য কথা বলতে পাবো না, আমাদের বা কণ্ঠস্বর রোধ করার চেষ্টা হবে। শাহনাজ বেগমের কণ্ঠস্বর রোধ করবে রুবিয়া সুলতানা, আর শাহনাজ বেগমের কণ্ঠস্বর রোধ করবে ডেভিড। শাহনাজ বেগম তোলাবাজ নয়, ওদের মতো চোর নয়। আমাকে ঘসেটি বেগম যদি বলে তো প্রকৃত ঘসেটি বেগম কে জানিয়ে দেবো। ডাল কাটছি না, ডালটা যাতে না কাটা যায় তার ব্যবস্থা করতে বলছি, কিন্তু ডাল ওরাই কাটছে, আমি কাটছি না। হ্যাঁ, আমাকে মানুষগুলো ভোট দিয়েছে বলে দেখো আমি আজকে কলেজ করেছি, 3টের সময় বেরিয়েছি, 10টায় ফিরেছি। এই দায়বদ্ধতাটা আমার মানুষের প্রতি আছে বলেই তোরা আমাকে ভোট দেয়। তো সেটা আমার থাকবে যে অন্যায় করবে তৃণমূল দিনের পর দিন, আর আমি সেগুলো হজম করে যাব, আমি প্রতিবাদ করবো না। তাহলে আমি মানুষের জন্মালাম কেন? তো গরু ছাগলের জন্মাতে পারতাম। আমাকে শুভেন্দু অধিকারী সহকারী সভাধিপতি করেছিল, আমাকে শুভেন্দু অধিকারী কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ করেছিল। শুভেন্দু অধিকারী এখান থেকে চলে গেছে, এই টার্মে শুভেন্দু অধিকারী ছিল না, শাওনি সিংহ রায় আর আইপ্যাক মিলে করেছিল। ওরা মনে করেছে শাহনাজ বেগম সংখ্যালঘু জেলা, শাহনাজ বেগমের অ্যাকসেপ্টেন্স জেলায় আছে। শাওনি তো জানে এটা, শাহনাজ বেগম অন্তত আমাদের মতো চোর নয়, এটা গোটা জেলার মানুষ জানে যে শাহনাজ বেগম চোর নয়। না মমতা ব্যানার্জির ডাকে যাব, না শুভেন্দু অধিকারীর ডাকে যাব। প্রথমত হচ্ছে মমতা ব্যানার্জি ডাকবে না। তোমার এই মানে অবাস্তব প্রশ্ন, ধরো এই অবাস্তব প্রশ্নের উত্তর দেয়া মানে সময় নষ্ট করা। মমতা ব্যানার্জি জানে না, এটা আমি বিশ্বাস করি না। মুর্শিদাবাদ জেলা কি হচ্ছে, আমি এত চিঠি দিয়েছি, মমতা ব্যানার্জি হাতে পৌঁছবে না? তাহলে নাকি আমি কোনো সমস্যা, আমি শুভেন্দুদাকে ফোন করলে যখনই হোক হোয়াটসঅ্যাপে আমি পেয়েছি, অথবা তিনি মেসেজে উত্তর দিয়েছেন সঙ্গে সঙ্গে। তুমি রাজ্যের কার সাথে কথা বলবে, সুব্রত বক্সী শুনবে, কিচ্ছু করার নেই। তুমি অভিষেককে ধারে কাছে ভিড়তে পারবে না, তুমি সিএম এর ধারে কাছে ভিড়তে পারবে না। তুমি কাকে কথাটা বলবে? তোমার সমস্যাটা কোথায় সমাধান হবে? আজ তিনি দলে কার্যত কোণঠাসা, কিন্তু 2016 সালে তৎকালীন সিপিএম ও কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদ ভেঙে
তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তার নাম শাহনাজ বেগম। শাহনাজ ও মোশাররফ হোসেন ছিলেন অধীর চৌধুরীর স্নেহধন্য, কিন্তু সেই দুজনই মুর্শিদাবাদ জেলা পরিষদ ভাঙার প্রধান কাণ্ডারি। এরপরে একের পর এক পুরসভা ভেঙে তৃণমূল মুর্শিদাবাদ জেলাটা কার্যত গায়ের জোরে দখল করে নেয়। শুরুটা হয়েছিল যার হাত ধরে, সেই শাহনাজকে অবলীলায় মুর্শিদাবাদ জেলা পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিতাড়িত করতে হাত কাঁপে না বর্তমান নেতৃত্বের। 2016 সালে তৃণমূলের দখলে আসা এই মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি হন শাহনাজ। সেই সঙ্গে তাকে মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী করা হয়। 2016 সালে শাহনাজ ছিলেন কংগ্রেসের প্রতীকে জয়ী মুর্শিদাবাদ জেলা পরিষদের সামান্য একজন সদস্য। পরে 2018 সালে পঞ্চায়েত ভোটে জয়ী হয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ হয়েছিলেন। 2023-এ মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির দৌড়ে থাকলেও তাকে বাদ দিয়ে শেষ পর্যন্ত সভাধিপতি করা হয় রুবিয়া সুলতানাকে, আর শাহনাজ সামান্য একজন সদস্য হয়ে থেকে যান। তাকে কর্মাধ্যক্ষ পর্যন্ত করা হয়নি। এমনকি মুর্শিদাবাদ জেলা পরিষদের 9টি স্থায়ী সমিতির একটিতেও সদস্য হিসেবে ঠাঁই হয়নি তার। এরপরে 2023 সালে জেলা মহিলা সভানেত্রীর পদ তিনি স্বেচ্ছায় ছেড়ে দেন। যদিও কংগ্রেস ঘরানাতে বড় হয়ে ওঠা ডোমকলের গরিবপুর অঞ্চলের বাসিন্দা শাহনাজ অধুনা বহরমপুরে থাকেন। 98 সাল থেকে সক্রিয় কর্মী হিসেবে কংগ্রেস দলে যোগ দিয়ে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ পান। এর পাশাপাশি জয়ী হন রেজিনগর বিধানসভা কেন্দ্রের 58 নম্বর জেলা পরিষদ আসন থেকে। ইতিহাসের ছাত্রী শাহনাজ বহরমপুর কলেজের স্টেট এডেড কলেজের শিক্ষক পদে কর্মরত। স্বামী পেশায় আইনজীবী আরফিন মেহবুব এবং তাদের একমাত্র সন্তান আজিজ সরকার সম্প্রতি আইন পাশ করেছে। শাহনাজের ভাষায় সিপিএমের বিরোধিতা করে জয়ী হয়ে সেই সিপিএমের সঙ্গে কংগ্রেস দলের হাত মেলানো আমি মেনে নিতে পারিনি। আর বর্তমানে রুবিয়া যে কায়দায় বিভিন্ন অনিয়ম করে জেলা পরিষদ চালাচ্ছে, আমার পক্ষে সেটাও মেনে নেওয়া অসম্ভব। 2016 সালে একই ভূমিকা ছিল তৎকালীন সভাপতি কংগ্রেসের শিলাদিত্য হালদারের। তাই বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছিলাম। আজ এত বছর তৃণমূলে ঘর করার পরে শাহনাজ বুঝে গেছেন এই ঠাঁইও তার পরবাসী ছিল। কেননা যাদের জন্য তিনি কংগ্রেসের মতো একটা প্রকাণ্ড দলকে মুর্শিদাবাদে কার্যত একা হাতে ধ্বস্ত করে দিয়েছিলেন, তার প্রতিদান পাওয়া তো দূরস্থান, এখন তার কপালে অপমান ছাড়া আর কিছুই জুটছে না। এই অবস্থায় শাহনাজ ফেসবুক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর কাছে একটা খোলা চিঠিও লিখেছেন আর বাংলা স্ফিয়ারকে দিয়েছেন এক একান্ত সাক্ষাৎকার। আপনারা শুনুন, দেখুন একজন সাচ্চা তৃণমূল কর্মী, তদুপরি সংখ্যালঘু মহিলা, তিনি কি ভাষায় আজ
এই দলের দুরবস্থা বর্ণনা করছেন। মুর্শিদাবাদ জেলার রাজনীতি থেকে শাহনাজ বেগম বিদ্রোহী হয়ে উঠল না, কোথায় বিদ্রোহ দেখলে? মানে বিদ্রোহটা কিসের, কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে যেভাবে জেলা পরিষদের সভাধিপতিকে, মুর্শিদাবাদ জেলার সভাধিপতিকে যেভাবে বলা হয়েছে, সেটা কোথাও না কোথাও দল বিরোধী কিংবা ডেকোরাম, দলের যে ডেকোরাম, সেই ডেকোরামের বাইরে বেরিয়ে গিয়ে কথা বলা কি বলে মনে করো না? না, আমি তো সত্যি কথা বলেছি। কারণ আমি কোথায় কথা বলবো? ধরো আমি জেলা পরিষদের এই অনিয়ম বেনিয়ম নিয়ে বহুবার আর কি, বহুদিন আমি লিখিত আকারে জানিয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, অভিষেক ব্যানার্জিকে জানিয়েছি। প্রশাসনিক বৈঠকে অনেকবার একাধিক ইস্যু আমি অ্যারাইজ করেছি। আমি সভাধিপতির তেল, ফুয়েল, গরমিল ধরেছি, তাকে টাকা ব্যাক করিয়েছি উইথ প্রুফ। তারপর আমি সত্যি কথাটা বললে দলবিরোধী মনে হবে? মুখ্যমন্ত্রী জেলা এলেন, 4 ডিসেম্বর তিনি সভা করলেন। সভায় কি ঘটলো যেটা তোমার ধাক্কা লেগেছে আত্মসম্মানে? দেখো, আমার ব্যক্তিগতভাবে কোনো ধাক্কা লাগার জায়গা নেই। 4 ডিসেম্বর যেটা হলো, সেটা দেখছি যে মঞ্চে একটা শ্রেণীর কর্মাধ্যক্ষ, তারা সিএম ম্যাডামের মঞ্চে জায়গা পেয়েছেন। আর একটা শ্রেণীর কর্মাধ্যক্ষ, মানে জেলা পরিষদেরই তারা মঞ্চের নিচে আছেন। অবশ্য তারা সবকটা মহিলা। আমার প্রশ্নটা ছিল যে যারা উপরে যে সমস্ত কর্মাধ্যক্ষরা মুখ্যমন্ত্রী সভায় বসে আছেন, তাদের উচিত নিচে তার সহকর্মীরা আছে তাদেরকে উপরে নিয়ে যাওয়া, অথবা তাদেরকে না নিয়ে যাওয়া হলে তাদের জন্য প্রতিবাদ করা। আর সভাধিপতির উচিত যে যদি সব কর্মাধ্যক্ষকে ডায়াসে তুলতে না পারে, তাহলে তার সহকর্মীদের পাশে এসে বসা। তুমি আমাকে বলো যে এই জায়গাতে কোথায় আমার বিদ্রোহ দেখছো, কোথায় আমাকে দলের ডেকোরাম মেনটেন করতে না দেখছো? আমি সত্যি যদি একটা প্রতিবাদ করি, একটা সত্যকে তুলে ধরার চেষ্টা করি, মহিলা ভোট, সংখ্যালঘু ভোট, আমাদের জেলায় 50% মহিলা ভোট সরকারের পক্ষে যায়, সেই মহিলারা ডায়াসের নিচে, এবং আমি যে এই প্রতিবাদটা করা মানে ডেকোরামকে লঙ্ঘন করা। তোমার এতটা স্পর্ধা হলো কি করে যে মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি, তাকে তুমি সহবত শেখাচ্ছ? হ্যাঁ, নিশ্চয়ই, সে না জানলে তুমি শেখাবই। অদ্ভুত, আমার স্পর্ধার ব্যাপার নেই, আমি সত্যিটা বলবই, আমি অন্যায় হলে প্রতিবাদ করবই, এটা আমার কেউ কিছু করতে পারলে করবে। মুর্শিদাবাদ জেলা পরিষদে কি কি ধরনের অনিয়ম বা বেনিয়ম চলছে বলে তোমার মনে হচ্ছে? দেখো, একাধিকবার আমি প্রশাসনিক বৈঠকে বিষয়গুলো তুলেছি, যেখানে এমএলএস, এমপিস, পঞ্চায়েত সমিতির সভাপতি যারা মেম্বার, যে মিটিংগুলোতে আমি তো একবার ফুয়েল গরমিল ধরেছিলাম, এবং সেই ফুয়েলের কি ঘটেছিল? ফুয়েলটা হচ্ছে, ধরো আমি তো জেলা পরিষদ সহকারী সভাধিপতি হিসেবে চালিয়ে এসেছি, না চালিয়ে আমার এক্সপিরিয়েন্স রয়েছে, আমি কর্মাধ্যক্ষ হিসেবে 5 বছর চালিয়েছি। এবারে ধরো ফুয়েল যেটা নেওয়া হচ্ছে, ধরো 23 ডিসেম্বর 2023 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি 3 মাসের কথা বলছি। 3 মাসের ফুয়েল যেটা নেওয়া হয়েছিল, কখনো 2205 লিটার, কখনো 1910 লিটার বা 20 লিটার। ধরো এই যে এই ফুয়েলটা যদি একটা মানুষ 24 ঘন্টা গাড়ির উপরে থাকে, ঘুমলো না ধরো, তারপরেও এই ফুয়েলটা লাগবে না। কিন্তু 24 ঘন্টা 30 দিন সে যদি গাড়ির উপরে ঘুমোয়, তাহলেও কিন্তু এই ফুয়েলটা লাগবে না। তাহলে এত ফুয়েল লাগলো কেন? আমি যখন এই কোশ্চেনটা দেদেন ডিএম সাহেবের সামনে তুলেছিলাম, তখন কিন্তু এটা নিয়ে একটা হইচই হয়েছিল, এবং সেই সময় দেখছি জেলা পরিষদের সভাধিপতি গ্রেট ইস্টার্ন হোটেলের বিল, যে বিলটা দিতে হয়েছিল 66,000 টাকা, 35,000 টাকা, 55,000 টাকা। তো আমরা তো সার্কিট হাউসে থাকি, আমাদের তো সুযোগ আছে সার্কিট হাউসে থাকার। তো আমি যখন সহকারী সভাধিপতি সেভারেল টাইম কলকাতায় গেছি, তো আমরা তখন 300 টাকা ভাড়া ছিল, এখন বোধহয় 500 হয়েছে। তো সার্কিট হাউসে আমার যেখানে 500 টাকায় আমি থাকতে পারবো বা 300 টাকায়, সেখানে আমি 66,000 টাকা ওন ফান্ড থেকে আমার মতো জেলার, যেখানে সিএম ম্যাডাম এসে সার্কিট হাউসে থাকেন,
সেখানে সভাধিপতিকে গ্রেট ইস্টার্ন হোটেলে থাকতে হবে, আমি কোশ্চেন করেছিলাম, কারণ ওন ফান্ডের টাকা হচ্ছে আমাদের সবার টাকা। এবার কোশ্চেনটা করার পরে ফুয়েল বাবদ সভাধিপতি নিজে, দেখো সভাধিপতির কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল পাওয়ার নেই, উনি রুলস গুলো জানেন কিনা আমি জানি না, ফাইন্যান্সিয়াল কোনো পাওয়ার নেই, কিন্তু উনি নিজে স্লিপ ইস্যু করে ফুয়েল তুলছেন, এবং এটা হয় নাকি কখনো? হলো। এবার ফুয়েলের যখন টাকা তাকে ফেরত দেওয়া করানো হয়েছিল। কত টাকা? 3 লক্ষ, প্রায় 2,98,000 সামথিং। এই টাকাটা সে নিজে নোটশিট সই করে সিওর কাছে টাকাটা জমা দিয়েছে। অর্থাৎ আমি যেটা বলছিলাম সেটা কিন্তু উনি নিজে তা প্রমাণ রেখে দিয়েছেন, নিজে সই করে ফুয়েল বাবদ দিয়েছেন। ধরো এবার আমি বলছি যে এটা 23 সালের কথা, এবার আমি ধরে নিলাম উনি জানতেন না, তারপরে যখন ফুয়েলের টাকা ফেরত দিতে হয়েছে তাহলে উনি জেনেছেন। ঠিক 23 সালের ডিসেম্বর পর্যন্ত ফুয়েলের টাকা ফেরত হলো। এবার 24 সালের জানুয়ারিতে তিনি 1815 লিটার তেল নিয়েছেন। আজকের দিন পর্যন্ত ধরো গাড়ির ফুয়েল ভাড়া, গাড়ির ভাড়া, যে ভাড়াগুলো হচ্ছে যে 6 মাস বা 3 মাস পর বিল হয়, যার কাছে আমি ভাড়া নিয়েছি কিন্তু বিল করে, আজ পর্যন্ত টিল ডেট এমন কোন বিল নেই যে বিলে উনি ফুয়েল এবং কিলোমিটার মেলাতে পারেন। প্রত্যেকবার টাকা কেটে নেয় জেলা পরিষদ। এমন আজকের দিন পর্যন্ত, মানে আমি 23-এ ফেরত করিয়েছি, 24-25 শেষ হতে চললো, আজকের দিন পর্যন্ত। তোমাকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে একজন গাড়ির মালিক গাড়ি ভাড়া দিয়েছে, সেই গাড়িতে তিনি বিল করেছেন 3,13,000 টাকা। কমাসে ওদের সম্ভবত সেপ্টেম্বর, মানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর এরকম একটা টাইম, 3,13,000 বিল করেছেন। তো জেলা পরিষদকে সাবমিট করেছে বিল, জেলা পরিষদ বিল পেমেন্ট করবে। জেলা পরিষদ ওকে 13,000 টাকা বিল দিয়েছে 3,13,000-এর জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে যে সেই গাড়ির মালিক 13,000 নেবে কেন? যে 3,13,000 বিল করেছে সে 3 লক্ষ টাকা নেবে না, শুধু 13,000 টাকা নেবে। আর জেলা পরিষদ বা কি করে, বা গাড়ির থেকে গাড়ির পেমেন্ট বাবদ কাটছে, তাহলে ধরে নিচ্ছে যে ড্রাইভার চোর। আমি যদি যুক্তির খাতিরে ধরে নিই যে জেলা পরিষদ মনে করছে ড্রাইভার চোর, তেল চুরি করেছে, তো মালিকের ওখান থেকে টাকাটা কাটছে, তাহলে সেই ড্রাইভারকে বাদ না দিয়ে তাকে নিয়ে চলছে কি করে এতদিন পর্যন্ত? সেই জেলা পরিষদে বা কেন বাদ দিচ্ছে না? যে জেলা পরিষদ টাকা কাটছে, যে জেলা পরিষদের আধিকারিকরা টাকা কাটছে যে এইটা ড্রাইভার তেলটা চুরি করেছে, সেই ড্রাইভারকে কেন রেখে দিচ্ছে? তুমি আমাকে বোঝাও। গল্পটা কি আছে তাহলে ভেতরে? ভেতরের গল্পটা হচ্ছে যে সভাধিপতির হয়তো গাড়ি অন্য কোনো নাম দিয়ে আছে, অন্য কোনো মালিক দিয়ে। আমার টাকা, আমি গাড়ি ভাড়া, ধরো তুমি আমাকে গাড়ি ভাড়া দিয়েছো, তোমার 3 লাখ টাকা বিল হলো, আমি তোমাকে 13,000 টাকা দিচ্ছি, তুমি নেবে? কেন নেবে? কেন নেবে? তাহলে সেই মালিকই বা কেন নিচ্ছে? সে মালিকটা কে? আচ্ছা, এই যে এই গরমে প্রত্যেকবার, এবার রাজশ্রী মিত্র যিনি ডিএম ছিলেন তিনি ঠিক করে দিলেন যে 1,000 লিটারের বেশি সভাধিপতি তেল পাবে না। হলো। প্রশ্ন হচ্ছে, প্রথমত একজন ডিএম এভাবে ঠিক করে দিতে পারে না ফুয়েল। আমার কোনো মাসে 500 লিটার লাগতে পারে, কোনো মাসে 1200 লিটার লাগতে পারে, কোনো মাসে আমার 300 লিটার লাগতে পারে। তাহলে আমি একটা তাকে ফিক্স করে দিচ্ছি কেন? সেখান থেকে একটা তাকে আর্ন করার জায়গা করে দিচ্ছি। তুমি মায়া ফিলিং স্টেশনে চলে যাও না, যদি তোমার সঙ্গে সুসম্পর্ক থাকে, তুমি তাকে জিজ্ঞেস করো সভাধিপতি তেল দিয়ে বাবদ আপনার কাছ থেকে ক্যাশ টাকা কত নিয়েছেন, জিজ্ঞেস করো, বলে দেব। এখন ধরো বলছি, এই যে তুমি যে উদাহরণটা দিলে এটা তো বিস্ফোরক একটা অভিযোগ আর কি। অভিযোগ না, সত্যি বলছি। হ্যাঁ, এই সত্যি, এই সত্যিটা তো প্রমাণিত হবে, তো প্রশাসন তদন্ত করলে বা কিছু, সে তদন্ত তো হয়নি এখন পর্যন্ত। ফলে তুমি সত্যি বলছো না এর মধ্যে অভিযোগ রয়েছে, এই দুটোর মধ্যে তো ফারাক রয়েছে, একটা অভিযোগ আর সত্যিটার মধ্যে। তাহলে সে তো নিজে একবার ফুয়েলের টাকা ফেরত দিয়েছে, সেটা তো গেল। না 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 না, তোমার কথা বলি, ধরো যখন ফেরত দিচ্ছে তখন সে প্রমাণিত তো, তাকে জেলা পরিষদ এত টাকা দিল, 13,000 টাকা দিল, সে 3 লাখ টাকা নিলই না, চাইলই না, তো এটা প্রমাণিত নয়।
তুমি আমার কাছে 3,13,000 পাবে, আমি তোমাকে শুধু 13,000 দিচ্ছি, তুমি কেন নেবে আমায় বোঝাবাদ? নেবো না, নেবে না, তাহলে নিল কেন? এবং সেই ড্রাইভারই থাকছে, সেই ড্রাইভারই থাকছে, এবং যে সংস্থার কাছ থেকে গাড়ি ভাড়া করেছে সে সংস্থাও থাকছে। হ্যাঁ নিশ্চয়ই, যদি না ওটা সভাধিপতির গাড়ি নিজস্ব হয়। না হয়, আমি জানি না, সভাধিপতি অন্য নামে গাড়ি কিনেও দিতে পারে, আমি জানি না সেটা। ধরো এটা গেল একটা পার্ট। এছাড়া আর কি কি বেনিয়ম রয়েছে যেটা নিয়ে তুমি বারবার সরব হও, যে বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে, জেলার উন্নয়নের কাজ বলে দেখানো হচ্ছে, কিন্তু যে উন্নয়ন করবে জেলা পরিষদের তরফ থেকে সেই মিটিং বা পরিকল্পনা হয় না। এইটা নিয়ে তুমি যদি একটু ব্যাখ্যা করো। দেখো, আমি প্রথম থেকে মিটিং এর ব্যাপারে খুব অ্যালার্ট করার চেষ্টা করেছি জেলা পরিষদকে। প্রথমত হচ্ছে, দেখো আমি অতীত ছেড়ে দিচ্ছি, কোন কোন দপ্তরের মিটিং হয়? আমি তোমাকে বলি, ধরো কোন দপ্তরের মিটিং হয় না, কোন কোন দপ্তরের না, কোন দপ্তরের মিটিং হয়। কি দপ্তরগুলো আছে বলে দাও। ধরো 9টা দপ্তর আছে। 9টা দপ্তর মানে হচ্ছে পূর্ত দপ্তর, স্বাস্থ্য দপ্তর, নারী শিশু, কৃষি, বিদ্যুৎ, মৎস্য, শিক্ষা, এতগুলো দপ্তর। অর্থ উন্নয়ন স্থায়ী সমিতি, জেনারেল বডি, এই তো জেলা পরিষদের বডি, ঠিক আছে। এবার ধরো তোমাকে বলছি, এই ফাইন্যান্সিয়াল ইয়ার 9 মাস হতে চললো, একটা মাত্র অর্থ স্থায়ী সমিতির মিটিং হচ্ছে। নিয়ম কটা? পঞ্চায়েত নর্মস অনুযায়ী প্রত্যেকটি স্থায়ী সমিতিকে মিনিমাম 4টে মিটিং বছরে করতে হবে। তাহলে 4টে মিটিং পঞ্চায়েত নর্মস। এবার এই যে 4টে মিটিং, তুমি তারপরে তুমি 10টা করতে পারো, 20টা করতে পারো, কোনো বাধা নেই। অর্থ স্থায়ী সমিতির মিটিং হচ্ছে সর্বোচ্চ বডি, এখানে সমস্ত পরিকল্পনাগুলো নেওয়া হয়, জেনারেল বডিতে তার রূপায়ণ হয়। এইবার ধরো 9 মাসে একটা অর্থ স্থায়ী সমিতির মিটিং হয়েছে, তাহলে ডেভেলপমেন্টটা কি করে করছে? এই অর্থস্থায়ী সমিতির মিটিং এই তো সিদ্ধান্ত হয় যে পরিকল্পনা, উন্নয়নের পরিকল্পনা, রূপরেখা তৈরি হয়। এবার ধরো এই যে তোমার 9 মাস, তাহলে আমি তোমাকে প্রশ্নটা করি, তাহলে উন্নয়নটা হচ্ছে কি করে? এটা তো আমারও প্রশ্ন, আমি তো এই প্রশ্নটাই করছি, উন্নয়নটা হচ্ছে কি করে। এখন ধরো অর্থ উন্নয়ন স্থায়ী সমিতির মিটিং মাসে মিনিমাম 2টো করা উচিত, যদি নাও পারে একটা তো করতেই হবে, না হলে এগোতে পারবে না। বারবার আমি সরব হয়েছি। ধরো একটা স্থায়ী সমিতি মৎস্য 2 বছরে 2টো মিটিং করেছে, যেখানে তার মিনিমাম 8টা করার কথা। তাহলে এবার আমি সেদিন মিটিং এ তোলার পরে বোধহয় আর একটা হয়েছে, দিয়ে 3টে হয়েছে, 2 বছরে 3টে। এবার তুমি আমাকে বলো, আমি যখন এই কথাগুলো বলছি, এই কথাগুলোতে দল বিরোধী? মিটিং তো করেনি, আমি বলছি মিটিং করেনি। আমি তো জেলা পরিষদের একটা পার্ট, এই জেলা পরিষদের আমি একজন সদস্য। তো এই জেলা পরিষদ আমি সহকারী সভাধিপতি হিসাবে চালিয়েছি, আমি কর্মাধ্যক্ষ হিসাবে চালিয়েছি। এই জেলা পরিষদটাকে তো আমি চিনি হাতের তালুর মতো। তুমি কান পাততে পারবে না জেলা পরিষদে, যাও আধিকারিকরা এত তিতিবিরক্ত। তো স্বাভাবিকভাবে আমি পিছনে কারণ কি? এই তিতিবিরক্ত হওয়ার পিছনে কারণ কি? এটা কি চলছে? এটা কি জেলা পরিষদ চলছে? কি চলছে এটা? কেউ জানে না এটা। ধরো এই যে মিটিং হয় না, তাহলে তোমার কথার সূত্র ধরে যদি বলি, তাহলে অর্থস্থায়ী সমিতির মিটিং গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তুমি বললে একটা হয়েছে, অন্যান্য দপ্তরেরও তো তথৈবচ অবস্থা। তাহলে সেক্ষেত্রে পূর্ত দপ্তর সব থেকে ইম্পর্টেন্ট দপ্তর, পূর্ত দপ্তরের 2 বছরে 3টে মিটিং হয়েছে। তাহলে এই কাজগুলো কি সবই খাতায় কলমে দেখানো হচ্ছে? না, হয়তো বা হচ্ছে কাজ, কিন্তু আমি জানি না কিভাবে হচ্ছে। আমি জানি না কিভাবে হচ্ছে, আমি বলতে পারবো না, কারণ আমি তো বডিতে নেই, মানে আমি কোনো কোথাও নেই, আমি কোনো স্থায়ী সমিতিতেও নেই, ফলে আমি বলতে পারবো না কাজগুলো কোথায় কিভাবে হচ্ছে। বারবার আমি মিটিং ডাকতে বলেছি, বারবার সরব হয়েছি। জেলা পরিষদটা যেহেতু নেতৃত্ব দিয়ে ভেঙেছিলাম, সেই দায়বদ্ধতা থেকে মানুষকে, যেহেতু জেলার মানুষকে বলেছিলাম আমরা স্বচ্ছ এবং সরকারের পক্ষে জেলা পরিষদ দিলে আমরা অনেক ডেভেলপমেন্ট করতে পারবো, আমি সেই জায়গা থেকে বলেছি। আমার ব্যক্তি কোনো ইন্টারেস্ট নেই। আমি যতদিন জেলা পরিষদ চালিয়েছি ব্যক্তিগতভাবে ফাইন্যান্সিয়ালি আমি লস করেছি, কারণ আমাকে উইদাউট পে ছুটি নিতে হয়েছে। আমি কলেজ জয়েন করেছি, আমি বেতন পাই, আমার ফাইন্যান্সিয়ালি অনেক গেইন করছি। নিয়মিত
জেলা পরিষদে কর্মাধ্যক্ষ কিংবা সভাধিপতি তারা নিয়মিত আসেন? মানে সেখানে সাধারণ মানুষ গিয়ে দেখা হয়? আমার তোমার কি মনে হয় যে যারা 2 বছরে 2টো মিটিং করে তারা জেলা পরিষদে আসে? আমি কলেজ থেকে বসে স্কলারশিপ ফর্মে সই করি লাইন দিয়ে, কলেজে বসে। কেউ জেলা পরিষদে গিয়ে পায় না, কাউকে পায় না। কিন্তু ওখানে তো এডিএম রয়েছেন, হ্যাঁ, ডিএম রয়েছেন, ওখানে সচিব রয়েছেন, তারা কি করছেন? আমারও তো ওটাই প্রশ্ন, তারা কি করছেন। আমি তোমাকে বলছি, আমি একটা শুনেছি এরকম যে মিটিং নাকি ডাকার জন্য সেক্রেটারি বা এডিএমরা বলেন যে মিটিং গুলো ডাকা উচিত। সভাধিপতি একদম ভরা ঘরে মেন্টর কমেন্টরের প্রেজেন্সে, কর্মাধ্যক্ষদের প্রেজেন্সে এডিএম কে ডেকে পাঠিয়ে নাকি তার সামনে তাকে বলেছে এই এডিএম কে না সরালে মিটিং করবো না। এখন এটা এডিএম স্বীকার করবে কিনা আমি জানি না, আমি অন্যদের মুখ থেকে শুনেছি, অন্য যে সমস্ত কর্মাধ্যক্ষরা ছিলেন তাদের মুখ থেকে শুনেছি যে এইরকম করে সামনাসামনি একজন এডিএম কে সভাধিপতি বললেন যে উনাকে না তাড়ানো, মানে সরানো না, শব্দটা ভাষাটা ছিল তাড়ানো, উনাকে না তাড়ানো পর্যন্ত মিটিং করবো না। এটা আমি কিন্তু অন্যান্য কর্মাধ্যক্ষদের কাছ থেকে শুনেছি। এটা এডিএম স্বীকার করবেন কিনা আমি বলতে পারবো না। এখন ধরো আমি তোমাকে বলি, দেখো এটা দেখার দায়িত্ব কাদের? পার্টি এবং প্রশাসন। তাহলে এখানে পার্টিও দেখে না, প্রশাসনও দেখে না, এটা পরিষ্কার। কতবার মানুষকে বলে, আমি এতবার। কিন্তু তোমাকে থামিয়ে বলছি, জেলা পরিষদ, মুর্শিদাবাদ জেলা পরিষদ সুষ্ঠুভাবে কাজ যাতে করতে পারে, জেলার উন্নয়ন যাতে থমকে না থাকে, তারা জেলা পরিষদের যে পরিসর রয়েছে সেই জেলা পরিষদের পরিসরের মধ্যে তারা কাজটা করবে, তার যে ইয়ের মধ্যে রয়েছে। তার জন্য কিন্তু মেন্টর বসানো হলো সায়নী সিংহ রায়কে, সৌরভ কাকাকে। মেন্টর সৌরভ কাকা, সায়নী কোমেন্টর, এই কোমেন্টরকে বসানো হলো। তো এই যে মোহাম্মদ সৌরভ একজন বর্ষিয়ান নেতা, প্রবীণ মানুষ, তার পক্ষে নিয়মিত জেলা পরিষদ আসাটা চাপের। এবং সদ্য নিয়োগ করা হয়েছে কোমেন্টর, যিনি জেলা মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের একসময় সভানেত্রী ছিলেন। তাকে তাহলে কি তুমি মনে করছো এই মেন্টর এবং কোমেন্টরের নামে এদেরকে সাধারণ মানুষের অর্থের টাকা তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে, তাদেরকে ভাতা হিসেবে দিয়ে? দেখো, এটা খুব হাস্যকর। একটা 92 বছরের মানুষ মেন্টর, বলো তো সে কি করবে? বলো, সে না শুনতে পায় কানে, না উঠতে পারে, হাঁটতে পারে। জেলা পরিষদের ওন ফান্ড থেকে ফুয়েল যায়, গাড়ি ভাড়া যায়, তাদের একটা মিনিমাম অনারিয়াম যায়, তাদের টিফিন খরচ যায়, এগুলো যায় তো ওন ফান্ডের টাকা থেকে। তুমি একটা জিনিস ভাবো, যখন 92 বছরের একটা মানুষকে মেন্টর করা হয়, তখন এই জেলা পরিষদ সম্পর্কে যারা এখানে দল পরিচালনা করছে তাদের কতটুকু কেয়ার আছে প্রমাণ হচ্ছে। 2 হচ্ছে কোমেন্টর। সায়নী একটা সময় জেলার সভানেত্রী ছিলেন। আমার এটাও হাসি পায় যে একটা জেলার সভানেত্রী সামান্য একটা কোমেন্টর পদে যায় কি করে। ধরো আমি জেলা মহিলা সভানেত্রী ছিলাম, আমাকে কালকে তুমি যদি বলো অঞ্চল সভানেত্রী হতে, আমি হব? কখনোই নয়। যাই হোক, তিনি দলের অত্যন্ত অনুগত, মনে করেছে, আমার মনে হয় যে তিনি আমাদের থেকে অনেক বেশি অনুগত, সেই জন্য উনি ওই পোস্টে জয়েন করেছেন। তাহলে কোন মেন্টর কোমেন্টর মানে তারা পরামর্শদাতা। তাহলে জেলা পরিষদকে তারা কি পরামর্শ দেয়? একটা মিটিং হয় না, ফুয়েল বন্ধ হয় না, কাজের ক্ষেত্রে বিরোধীরা একাধিকবার জেলা পরিষদকে চিঠি করে অনিয়ম বেনিয়ম নিয়ে। জেলা পরিষদ বিরোধীদেরকে এই সুযোগটা দিচ্ছে কেন চিঠি করার? এবং আরেকটা সবচেয়ে বড় অভিযোগ, সেটা হচ্ছে জেলা পরিষদে সাধারণ মানুষের দেখা পাওয়া যায় না, কিন্তু ঠিকাদারদের কিন্তু আনাগোনা লেগেই থাকে। আমি বুঝি না এটা, জানো তো শুভ, আমি না সত্যি বলছি তোমাকে যে ঠিকাদারদের জেলা পরিষদে যাওয়ার কিন্তু এই মুহূর্তে কোনো দরকার নেই। মানে এখন তো অনলাইন সিস্টেম, পেমেন্ট অনলাইনে হয়, ওরা বিল সাবমিট করবে, পেমেন্ট অনলাইনে হবে, বিলও অনলাইনে সাবমিট করবে।
তো এরা কেন যায়? ধরো একটা ঠিকাদার, তাকে যদি কোনো কারণে ইঞ্জিনিয়ার তার কাজের গতির জন্য বা ডেভেলপমেন্ট কতটা হচ্ছে, বা কেউ ধরো ফেলিওর হচ্ছে, তাকে ব্ল্যাকলিস্টেড করতে হবে, এই সব কারণে ঠিকাদার ডেকে পাঠালো, সে একজন দুজন তারা যেতে পারে। কিন্তু আমি তো খুব কম যাই জেলা পরিষদে, একটু আধটু যদি বা গেছি কখনো, আমি গাছতলাতে ওই ঠিকাদারি দেখেছি, আমি সাধারণ মানুষ দেখিনি। ধরো কর্মাধ্যক্ষরা কেউ আসে না, প্রথম কথা। তুমি ফার্স্ট হাফে যাবে, একটা কর্মাধ্যক্ষকে যদি জেলা পরিষদে পাও তুমি আমাকে বলবে। এটা নিয়ে একাধিক মেম্বার একাধিকবার সরব হয়েছে মিটিং এ। কোনো ফার্স্ট হাফে তো পাবেই না, পূর্তকে তুমি সন্ধ্যার সময় থেকে পাবে, বিকেল থেকে পাবে। আর বাকি কর্মাধ্যক্ষরা তো দিনের পর দিন আসে না। স্বাস্থ্য বোধহয় আগে আস্ত টাস্ত শুনেছিলাম, এখন কি করে তাও জানি না। সব থেকে বড় কথা হচ্ছে, জেলা পরিষদটা চালাতে গেলে জেলা পরিষদটাকে তো তাদের বুঝতে হবে। প্রথমত হচ্ছে সবগুলো প্রথম কর্মাধ্যক্ষ, শুধু পূর্তবাদে, পূর্ত যেহেতু সভাধিপতি ছিল ওর এক্সপিরিয়েন্স আছে, বাকি যতগুলো কর্মাধ্যক্ষ আছে সব কিন্তু নতুন। তাদের কোথাও কোনো প্রশাসনিক পদ চালানোর অভিজ্ঞতা নেই। তারা জেলা পরিষদটা বিরাট পার্ট, সেই পার্টটাকে তারা বুঝে উঠতে পারেনি এখনো পর্যন্ত, যে কারণে তারা ইন্টারেস্ট পায় না, আসে না। কাজটা তো বুঝতে হবে, কাজটা না বুঝলে তুমি কাজটা করবে কি করে? জেলা পরিষদের প্রচুর কাজ আছে, প্রচুর সোশ্যাল পার্ট আছে। এরা তো শুধু ড্রেন, রাস্তা আর রাস্তার ড্রেন, রাস্তার ড্রেন, পানীয় জল, সোলার লাইট, এর বাইরে তো এরা বেরোতে পারে না। কিন্তু একটা সোশ্যাল পার্ট, তোমার মনে থাকবে যে যখন আমি সহকারী সভাধিপতি হয়েছিলাম জেলা পরিষদে, জেলখানার কয়েদিদের দিয়ে আমি কিন্তু রবীন্দ্র সদনে নাটক করিয়েছিলাম, জেলা পরিষদের ইতিহাসে প্রথম। যখন আমি সহকারী সভাধিপতি ছিলাম, এসএসকে এমএসকে কোনোদিন জেলা লেভেলে স্পোর্টস হতো না, আমি প্রথম জেলা পরিষদের ওদের স্পোর্টস এর ব্যবস্থা করেছিলাম, যেটা জেলা পরিষদের ইতিহাসে প্রথম। না বাম আমলে না কংগ্রেস আমলে কোন সময় হয়। আমি প্রথম যে জেলা পরিষদের সমস্ত ব্লকের টপারদেরকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। জেলা পরিষদ তো একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকতে হবে। আমরা প্রতিবন্ধীদের অনেক ভেহিকেল প্রোভাইড করেছি। তো এই জেলা পরিষদে তো আমি কিচ্ছু দেখতে পাই না, বিশ্বাস করো। আমার কষ্টটা হয় এখানে যে আমরা তো কংগ্রেসটা ভেঙে জেলা পরিষদ তৃণমূলের এনেছিলাম, এবং যখন আমরা তৃণমূলের জেলা পরিষদ এখানে ভাঙতে যাই, তখন কিন্তু এখানে কংগ্রেস মধ্যভাগিনী। সেই জায়গা থেকে কিন্তু তখন তৃণমূলের একটি মাত্র মেম্বার জেতা ছিল, সেখান থেকে 42টা মেম্বার তৃণমূলের হয়েছিল। এবং সেই সময়ে মানুষ আমাদেরকে বিশ্বাস করেছিল। এখন যারা এখন পদে আছেন, সে প্রশাসনিকই বলো আর সে দলীয় বলো, তারা কিন্তু সেদিন কেউ ছিল না, সেদিন তারা কংগ্রেসের ছিল। ফলে এই জেলা পরিষদ গঠনের ইতিহাস বা মমত্ব বোধ তাদের থাকবে না, কারণ এই বোর্ডে পুরানোগুলোর একটাকেও রাখা হয়নি। শাওনি সিংহ সভানেত্রী ছিল, ন্যাচারালি শাওনি সিংহ যেটা মনে হয়েছে আইপ্যাককে সঙ্গে করে সেটা করেছে, এখন ডেভিডের যেটা মনে হচ্ছে সেটা করছে। এই জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে আইপ্যাকের ভূমিকা কি? আমি দেখো, প্রথমত হচ্ছে আইপ্যাক আমার কাছে কোনোদিন ভিড়তে পারেনি। যা 2-1 দিন ভিড়েছিল, আমি ওদের সাথে, আমি খুব জানো আমি খুব খাড়াখাড়ি কথা বলি, ফলে ওদেরকে আমি ভিড়তে দিইনি জেলা পরিষদে। আমার কাছে ওরা কোনোদিনই যায়নি, সভানেত্রী হিসাবে 2-1বার যা কথা হয়েছে। জেলা পরিষদ ওরা তো বুঝতেই পারবে না, কর্মাধ্যক্ষরাই তো বুঝতে পারেনি, তো ওরা কি করে বুঝবে যে জেলা পরিষদের ভূমিকা থাকবে ওদের? আমি জানি না সভাধিপতির সাথে আলাদা করে কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু জেলা পরিষদ পরিচালনায় কি ওদের কোনো ভূমিকা থাকার কথা? সভাধিপতির যদি মানুষের, তোমার কথার সূত্র ধরে যদি বলি, সেটা হচ্ছে সভাধিপতি যে আজকে যে চেয়ারে দখল করে রয়েছে, সেটাও তিনি বুথ দখল করে রিগিং করে তিনি আজকে এই জায়গাটা এসছেন। ফলে তার দলের চেয়ারের প্রতি তার সেই দায়বদ্ধতা বা মমত্ববোধ নেই। দেখো, আমি তোমাকে বলি, সভাধিপতি চেয়ারে বসার পর সাম ঠিকাদার্স তাদেরকে ডেকেছিলেন, এবং সেখানে বেশ কিছু কর্মাধ্যক্ষ ছিলেন। সেখানে তিনি এরকম হাত নাড়িয়ে নাড়িয়ে বলেছেন, আমার এই চেয়ার পেতে অনেক টাকা লেগেছে, আমার টাকা লাগবে, আমি কোন কথা শুনবো না, আমার টাকা চাই। অনেকে রেকর্ড করেছে। ওই ঘরে অনেক কর্মাধ্যক্ষ ছিল, তাদের মধ্যে ঠিকাদার ছিল।
ঠিকাদার লজ্জায় চলে এসছে, এই পোস্ট থেকে কি বলছে। ঠিক আছে, রাজ্য জানে না, জেলা জানে না, জেলা রাজ্য জানে না। আমি চিঠি দিয়েছি তো বহুবার। তুমি এত মিন মাইন্ডেড কেন? 2 লক্ষ 3 লক্ষ টাকার যদি কোথাও একটা কোটি কোটি টাকার যেখানে মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, হেরফের হয়ে যাচ্ছে, সেখানে একজন সভাধিপতি 2 লাখ 3 লাখ টাকার যদি একটা পেট্রোল বা ফুয়েল চার্জ হিসেবে তিনি যদি তার করে থাকেন খরচ, বা তিনি যদি 60,000 বা 70,000 টাকার রেড স্টার্ন হোটেলে থাকেন, তোমার সমস্যা কোথায়? তার কারণ হচ্ছে সভাধিপতি নিজেই বলছেন যে এই যদি সেটা যদি 2 কোটি বা 3 কোটি হতো তাহলে আপনি আমায় প্রশ্ন করতেন। ঠিক, 2 লাখ 3 লাখ এই এত সংকীর্ণ ঠিক বলেছো, একদম ঠিক। কেন বলছি তোমাকে, সভাধিপতি কাছে 2 লক্ষ, আমি যেটা বাইট শুনছিলাম যে 2 লক্ষ 3 লক্ষ আবার দুর্নীতি হলো নাকি, 2 কোটি 3 কোটি হলো আমার কাছে আসবে, এটা আমি শুনেছি। তো সভাধিপতির কাছে 2 লক্ষ 3 লক্ষটা দুর্নীতি নয়, কিন্তু অ্যাজ এ জেলার মানুষ হিসেবে আমার কাছে 2 টাকা 3 টাকাও কিন্তু দুর্নীতি। সভাধিপতির কাছে 2 কোটি 10 কোটি টাকা বা 7 কোটি টাকা বা 3 কোটি টাকা হয়তো দুর্নীতির পর্যায়ে পড়ে, আমার কাছে কিন্তু 10,000 টাকাও দুর্নীতির পর্যায়ে পড়ে। 1 টাকাও দুর্নীতি, 1 কোটি টাকাও দুর্নীতি, 1,000 কোটি টাকাও দুর্নীতি। এখন দেখো, এই জেলাটা তো আমাদের, ফান্ডটা তো আমাদের মানুষের, জেলার মানুষের। শুধু রুবিয়া সুলতানারও না, রুবিয়া সুলতানা ব্যক্তি কেউ হতে পারে না। না, আমাদের বলতে বোঝাচ্ছ জেলাটা, এই জেলা তো রুবিয়া সুলতানারও তো জেলা, সে বলছি যে সেক্ষেত্রে তো রুবিয়া সুলতানারও জেলা হতে পারে, সে জঙ্গিপুর সাব ডিভিশন থেকে উঠে আসা, কিন্তু তারও তো জেলা। সেক্ষেত্রে তো তারও তো গায়ে লাগার কথা যে এই অর্থ এভাবে যদি লাগে। তাহলে ধরো আমরা যখন কলকাতায় গেছি না, তো আমরা 300 টাকা সার্কিট হাউস বুক করে 300 টাকায় থেকেছি। উনি 66,000 টাকা বিল করছেন 2টো রুম নিয়ে গ্রেট ইস্টার্ন হোটেলে। টাকাটা তো ওন ফান্ড থেকে যাচ্ছে। যদি সেই মায়া কাজ করতো, আমরা সপ্তাহে সপ্তাহে খবর নিতাম আমার ওন ফান্ড কত আছে, যদি কোনো মাসে 2 লাখ টাকা ওন ফান্ড কমে যেত, মনে হতো 5 লাখ টাকা আমাকে এক্ষুনি ব্যবস্থা করতে হবে ওন ফান্ডের। ভাবতাম সেটা আমরা, কারণ ওন ফান্ডটা জেলা। তুমি তো এবার কর্মাধ্যক্ষ নও না, তুমি সহকারী সমিতিতেও নেই, কোন স্থায়ী সমিতিতেও নেই, একদম সভাধিপতি হওয়ার দৌড়েও তুমি ছিলে না। আমি তো যোগাযোগ করিনি কারোর সাথে, না চাইলে আমি বলতে পারবো না, ফলে তুমি হতেও পারোনি। এই সবকিছু না পাওয়ার জ্বালা কি মেটাচ্ছ? আচ্ছা, তোমাকে যে প্রুফ গুলো দিলাম তাতে কি তোমার মনে হচ্ছে এটা জ্বালা? না, আমি সত্যিটা বলছি। তোমাকে একটা এক্সাম্পল দিই। তোমার যারা সমালোচক, যারা নিন্দুক, তারা এমনটাই তো বলছে না, তাদেরকে এটা বলতে হবে না, তাদেরকে বলতে বলো যে, তাদেরকে জিজ্ঞেস করো যে শাহনাজ যেগুলো বলছে সেগুলো সত্য না মিথ্যা। যদি ওরা বলে মিথ্যা, তাহলে আমি তোমাদের প্রমাণ দিয়ে দেবো, আর যদি বলে ওরা সত্য, তাহলে ওদের ব্যবস্থা নিতে হবে। ওরা কোনটা করবে? জ্বালা মেটানোর ব্যাপার নেই। আমি তোমায় বলি শুভ, আমি মহিলা জেলা সভানেত্রী থেকে কেটে দিস, আমি জেলা সভানেত্রী পদ থেকে নিজে রেজিগনেশন দিয়েছিলাম। কেন জানো? আমার যখন মনে হয়েছিল মুর্শিদাবাদ জেলার পার্টিটা যেভাবে চলছে, আমি যদি মহিলা সভানেত্রী থাকি তাহলে পার্টির ক্ষেত্রে আমার 50% আনসারেবল জায়গা তৈরি হয়ে যায়। আমি কিন্তু পার্টির একটা বড় পার্ট, 50% মহিলা, এখানে মহিলা সভানেত্রী হিসাবে মুর্শিদাবাদ জেলা পরিষদ একটা জায়গা, হ্যাঁ, মহিলা সভানেত্রী একটা আলাদা, এটা হচ্ছে দলের একটা জায়গা। এখানেও অনিয়ম চলছে। মহিলা সভানেত্রী হিসেবে তুমি যেটা বলছো, সেখানেও আনসারেবল তুমি থাকতে চাও না বলে তুমি ছেড়েছো। এখানে আনসারেবল থাকতে হচ্ছে কেন, হবে কেন? মানে এখানেও কি অনিয়ম বেনিয়ম? আমি তোমাকে বলি, দেখো, এটা আমি অভিষেক ব্যানার্জিকে বলে এসেছিলাম। আমাদের এখানে সমস্ত কর্মাধ্যক্ষ, বিধায়ক, সভাপতি, সুব্রতদা, বক্সিয়ার রাজ্য সভাপতি, সবার সামনে আমি অভিষেক ব্যানার্জিকে এটা বলে এসেছিলাম, তাই তোমাদের বলছি। যখন যে এই জেলায় সভাপতি হয় তৃণমূলের, না, সে তখন মনে করে এটা তার জমিদারি। বুঝতে পারছো? সেই জমিদারি মনে করার কারণে তারা এখানে এসে যা বলে, ধরো, এটা আমার হাসি পায়।
এখানে সবার মুখে তুমি শুনতে পাবে যে সব উপরে করতে হয়, সব উপরে দিতে হয়, সব উপরে এগুলো যায়। এই উপরটাকে এখন এখানে ধরো যারা, প্রশ্নটা কি তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেছিল? উত্তর কি দিয়েছিল? তোমাকে আমি বলি, আমি নাম ধরে ধরে অভিষেক ব্যানার্জি ও এখানে যা হয় তার ডিটেলটা বলেছিলাম। যে ধর আমি ওনাকে বলেছিলাম যে ধরুন 2 বছর আগে কেউ ইট ভাটার লেবার ছিল, সে জল তেষ্টা পেলে এক হাত দিয়ে টিউবওয়েল চাপতো আর এক হাত দিয়ে জল খেত। আমি যে কথাগুলো বলেছি আমি সেগুলোই বলছি। সর্দি লাগলে লুঙ্গি তুলে পুটা মুছতো, এই ভাষাটাই আমি বলেছিলাম। তারা যখন আপনার দলের সভাপতি হলো তখন তাদের 2 বছরের মধ্যে গাড়ি, বাড়ি, সোনা, ফ্ল্যাট, এবং তাদের এখন মিনারেল ওয়াটার শুধু খায় না, মিনারেল ওয়াটার দিয়ে হাত ধোয়। হাত ধোয়ার জন্য একটা ছেলে দাঁড়িয়ে থাকে, জলের ছিপি খুলে সে নিজে হাত ধোয় না, তার হাতে জলটা ঢেলে দিতে হয়। অভিষেক ব্যানার্জির নাম জিজ্ঞেস করেছিল, আমি সঙ্গে সঙ্গে নাম বলেছিলাম, সঙ্গে সঙ্গে। এবং আমি এটা বলেছিলাম যে আপনি আমার সঙ্গে মুর্শিদাবাদ জেলায় চলুন, যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বা প্রধান হওয়ার দৌলতে কতগুলো পরিবার, কতগুলো ফ্যামিলি ভিকিরি থেকে কোটিপতি হয়েছে, আমি আপনাকে নিয়ে গিয়ে কি দেখাও বলেছিলাম। তো এখানে যারা ধরো যখন যাকে শুনে গেছিলেন, একবার শুধু নাম জিজ্ঞেস করেছিলেন। আমি যে টানা 25-30 মিনিট বলেছিলাম ওখানে, টানা মিটিং শেষে আমি টাইম চেয়ে নিয়ে বলেছিলাম যে আমার কিছু সাংগঠনিক বক্তব্য আছে। তো তখন আমি কিন্তু উনি তখন শুধু সারাক্ষণ শুনেছিলেন, একবার শুধু জিজ্ঞেস করেছিলেন যে নাম বলুন। আমি নাম যখন বলে দিয়েছিলাম তারপর আর কোনো কথা বলে, উনি বোধহয় ভেবেছিলেন আমি নাম বলবো না। যাই হোক, তো আমি সেদিন বাড়িতে বলে গেছিলাম যে আজকে আমি তৃণমূলের মহিলা সভানেত্রীর পদ থেকে আমি ইস্তফা দিয়েও চলে আসতে পারি, বাড়িতে বলেই গেছিলাম। তো সেদিন যাই হোক ইস্তফাটা হয়নি, পরে দিয়েছি। আমার এটা মনে হয়েছিল যে দল যেভাবে চলছে এটাকে দল চলা বলে না। কোথাও তুমি বুথে মিটিং পাবা না, কোথাও অঞ্চলে মিটিং পাবা না, কোথাও ব্লকে মিটিং হবে। একইভাবে যে ব্লক সভাপতি হচ্ছে তার যাকে মন যাবে তাকে ডাকবে, যাকে মন যাবে না ডাকবে না। যে জেলা সভাপতি হচ্ছে তার যাকে মন যাবে সে ডাকবে, যাকে মন যাবে না সে ডাকবে না। তাহলে তাদের মর্জি মতো যারা চলবে, তাদের যারা ইয়েসম্যান হবে, তারাই শুধু তাদের আশেপাশে থাকবে। বাকিরা যাদের কন্ট্রিবিউশন আছে, এরকম আমার মতো প্রচুর মানুষ যারা ধরো চুপচাপ বসে। আজ ধরো আমি 4 বছর পার্টির কোনো অ্যাক্টিভিটিজের সঙ্গে নেই, কিন্তু কেন? আমি কি নিজে থেকে যাচ্ছি না? তা না, আমাকে কিন্তু ডাকা হয় না কোনো মিটিং এ। কেন? আমি প্রতিবাদ করি বলে, আমি সত্যটা সামনে আনি বলে, আমি ওদের মানে বাড়িতে গিয়ে বসে থাকি না বলে, ওদের সঙ্গে ওদের মতো আমি এখানে ব্যবসা করতে আসিনি বলে। তোমাকে কি জেলা পরিষদে আবার ফিরে আসি, জেলা পরিষদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখান থেকে কি তোমাকে রিমুভ করা হয়েছে? হ্যাঁ গো, এইটা রিমুভ করেছে কেন? এটা খুব মজার। ধরো সিএম ম্যাডামের 4 তারিখে মিটিং ছিল, তো 4 তারিখে আমি দেখছি গিয়ে যে কিছু জেলা পরিষদের মেম্বার তারা সিএম ম্যাডামের মঞ্চে জায়গা পেয়েছে, আর কিছু জেলা পরিষদের মেম্বার তারা নিচে মঞ্চের নিচে বসে আছে, এবং যারা নিচে বসেছে তারা সবকটা মহিলা। আমার ধরো প্রতিবাদী মুখ, তো আমি কি করবো বলো? আমি তখন ওখানে প্রতিবাদ করেছিলাম যে যে সমস্ত কর্মাধ্যক্ষরা উপরে বসে আছেন তাদের উচিত ছিল তার সহকর্মীরা যারা নিচে বসে আছেন তাদেরকে উপরে নিয়ে যাওয়ার জন্য প্রতিবাদ করা। আর সভাধিপতির উচিত ছিল যে আমি যদি সব কর্মাধ্যক্ষকে মঞ্চের উপরে তুলতে না পারি, তাহলে সভাধিপতিরও উচিত ছিল তার সহকর্মীর পাশে এসে নিচে বসা। এই কথাটার মধ্যে তুমি কোথায় জেলাস দেখছো, কোথায় ভুল দেখছো, কোথায় তুমি আমাকে বলো অন্যায় দেখছো, আর কোথায় তোমার জ্বলন দেখছো বলো? তাহলে আমি এটা বলেছিলাম, এটা কোথায় বলেছিলাম জানো? এবং আমি এটাও বলেছিলাম যে সামনে বিধানসভা নির্বাচন, এই জেলার একমাত্র ভোট ব্যাংক হচ্ছে মহিলা ভোট ব্যাংক, সেখানে মহিলা কর্মাধ্যক্ষদেরকে নিচে বসে থাকতে হলো, তাহলে সব কর্মাধ্যক্ষরাই নিচে থাকবে। আর যদি কর্মাধ্যক্ষদেরকে সবাইকে উপরে তুলতে হয় তো সব কর্মাধ্যক্ষকেই তুলতে হবে। এই বক্তব্যটা কি আমার খুব অন্যায় ছিল? আমি এটা কিন্তু ফেসবুক পেজে লিখিনি, আমি আমাদের জেলা পরিষদের যে অফিসিয়াল গ্রুপ সেই গ্রুপে এটা লিখেছিলাম যে এই দ্বিচারিতাটা কেন। সঙ্গে সঙ্গে সভাধিপতি আমাকে রিমুভ করে দিয়েছে।
রিমুভ, এটা ডেভিড বলেছে বলে করেছে। ডেভিড জেলার সভাপতি, তার জমিদারি এটা, সে সভাধিপতিকে বলেছে বলেও রিমুভ করেছে, আমার এটা বিশ্বাস। এবার ধরো সভাধিপতি রিমুভ করার পর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবাদের ঝড় উঠে গেছে। কেন শাহনাজদিকে রিমুভ করা হয়েছে, এক্ষুনি অ্যাড করা হোক বলে ঝড় উঠে গেছে। 10 জনের ঝড় সামলাতে পারেনি সভাধিপতি। 10 জন যেই সমালোচনা করে লিখেছে, সঙ্গে সঙ্গে ও গ্রুপ অ্যাডমিন করে দিয়েছে, অনলি অ্যাডমিন, যাতে করে আর প্রতিবাদটা কেউ করতে না পারে। মেসেজ বক্স অফ। এবার এর প্রতিবাদে তোমার মেম্বার 23 জন মেম্বার কিন্তু নিজেরা লেফট হয়ে গেছে। তুমি বলো তো এখানে আমার কোথায় জেলাস, কোথায় না পাওয়া? তুমি সাধারণ একজন সদস্য, হ্যাঁ, তুমি সভাধিপতিকে সহবত শেখাবে, প্রশ্নটা এখানে। হ্যাঁ, আমি সাধারণ সদস্য কেন, একটা সাধারণ মানুষ, একটা একদম ফেটে খাওয়া মানুষ, সেও সহবত শেখাতে পারে আমাকে। সভাধিপতি কেন, ডিএম কেও শেখাতে পারে, মন্ত্রীকেও শেখাতে পারে, এমএলএ কেও শেখাতে পারে, যদি তার সহবত না থাকে। একটা সাধারণ মানুষও শেখাতে পারে। তোমার হঠাৎ করে অপূর্ব সরকার বা ডেভিডের কথা মনে হলো কেন যে এর পেছনে থাকতে পারে? এই কারণে মনে হয়েছে যে ডেভিড বাবু বলেছেন যে সিএম সিকিউরিটি মঞ্চ কে থাকবে না থাকবে ঠিক করে দেয়। আচ্ছা তুমি বলো তো, সিএম সিকিউরিটি যারা মঞ্চের উপরে যে কর্মধার করে বসেছিল তাদের নাম জান? হ্যাঁ, তো কি বাচ্চা? আমরা বাচ্চা? সে এখান থেকে বলে দেবে, ওখান থেকে ওটা বলে দিবে, তারপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে সেটাই। তো আমি জানি যে নামগুলো পাঠানো হয় সিএম সিকিউরিটি সেগুলোকে অ্যালাউ করে, অ্যাপ্রুভ করে। তা একটা মনে করছে মানে ডেভিড বাবু বিরাট মানে বোদ্ধা আর কি, আর বাকিরা সব বোকা, যে বলে দিল যে সিএম সিকিউরিটি ঠিক করে। এবার আমি যদি বলি তুমি লিস্টটা দেখাও, কোন লিস্টটা পাঠিয়েছিলে, সেখানে মহিলা কর্মাধ্যক্ষদের নাম ছিল কি? আর যদি তাই থাকে, আমার 100% বিশ্বাস যে মমতা ব্যানার্জির সিএম সিকিউরিটি কোনো মহিলা কর্মাধ্যক্ষের নাম বেছে বেছে কাটবে না, কাটতে পারে না, কারণ ওরাও জানে ওদের আসল ভোট ব্যাংক হচ্ছে মহিলা। একটা মহিলা 3টে কর্মাধ্যক্ষ, তাদেরকে এতটা অসম্মান করার কি ছিল? মুর্শিদাবাদ জেলার বর্তমান রাজনীতি কোন পথে এগোচ্ছে? রাজনীতি বলে কিছু আছে? তোমার কি মনে হয় তৃণমূল এখানে পলিটিক্স করে? এই যে কি করে? সবাই তো নিজের জমিদারি ভাবে, বাকিরা প্রজা। আর নিজের সিলেক্টেড ধরো যারা চা বয়ে আনবে, যারা ধরো পা টিপবে বা অন্যান্য কিছু সাপ্লাই দেবে, তারা আশেপাশে থাকবে। এই তো সভাসদ, নবরত্ন, সপ্তরত্ন। 2026 বিধানসভা নির্বাচন হাতে 3 মাস বা 4 মাস হাতে সময় পাওয়া যাবে। 26টা ব্লকে সমস্ত ব্লক গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। এই অবস্থায় দল কি ভাবছে, বা তুমি দীর্ঘদিনের তৃণমূল দলটাকে কাছ থেকে দেখেছো, সেখান থেকে তোমার অ্যানালাইসিস কি? প্রথমত ধরো দল বলে কিছু নেই, ফলে দলের ভাবনা নেই। এরা মনে করেছিল 21 সালের এনআরসির মতো মমতা ব্যানার্জিকে দেখেই সব ভোট হয়ে যাবে। এবার সেটা হবে না, এই জেলা হবে না। এই জেলা স্রোতের বিরুদ্ধে খেলতে পারে। 2021 এনআরসি মানে 2021 সালে যে নির্বাচনটা হয়েছিল তাতে তো এনআরসি ভোটটা কাজ করেনি, এনআরসির ম্যাটারটা কাজ করেছিল। এনআরসির ম্যাটারে মানে হিন্দু মুসলিম ঢেলে ভোটটা দিয়েছে, তাই তো সবাই জানি আমরা। না হলে 1,05,000 কখনো মার্জিন হয় না, তা আমরা সবাই জানি এটা। 2026 সাল কিন্তু কঠিন আছে। কেন? প্রথমত মুর্শিদাবাদ জেলা স্রোতের বিরুদ্ধে খেলতে ভালোবাসে। আমরা এই জেলায় রাজনীতি দীর্ঘদিন করেছি, বামের মতো একটা অর্গানাইজ পার্টির বিরুদ্ধে লড়েছি। তো তখন তো বাম সরকারে ছিল, মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস কিন্তু শাসক দল ছিল, আমরাই নেতৃত্ব দিয়েছি। তার মানে কি, স্রোতের বিরুদ্ধে আমরা খেলতে পারি। তৃণমূল কংগ্রেসকে আমরা এনেছিলাম, তোমার মনে আছে কিনা জানি না, জেলা পরিষদ ভাঙার পরেই কিন্তু পঞ্চায়েত সমিতি পৌরসভা বেরিয়েছে, তার আগে নয়। এবং সেই জেলা পরিষদ ভাঙার পর যখন এখানে তৃণমূলটা তৈরি হলো, মোটামুটি ভালো একটা, শুভেন্দু অধিকারী যতদিন ছিল
সংগঠনটা ছিল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ হচ্ছে আজকেও বিজেপিতে যেতে পারে, কিন্তু আমি তাকে তার সবটাকে অস্বীকার করবো, এটা হতে পারে না। অ্যাজ এ হিউম্যান বিংস শুভেন্দু দা যতদিন এখানে ছিলেন ততদিন কিন্তু এখানে মিটিং, মিছিল, প্রোগ্রাম এবং সব থেকে বড় কথা একটা কথা বলার লোক ছিল। আমি কোনো সমস্যা, আমি শুভেন্দু দাকে ফোন করলে যখনই হোক হোয়াটসঅ্যাপে আমি পেয়েছি, অথবা তিনি মেসেজে উত্তর দিয়েছেন সঙ্গে সঙ্গে। তুমি বলো তো বর্তমানে কে আছে? তুমি জেলা সভাপতিকে কিছু বলবে, এটা তো আমি বলতে পারবো না, রাজ্য জানে। তুমি রাজ্যের কার সাথে কথা বলবে, সুব্রত বক্সী শুনবে, কিচ্ছু করার নেই। তুমি অভিষেককে ধারে কাছে ভিড়তে পারবে না, তুমি সিএম এর ধারে কাছে ভিড়তে পারবে না। তুমি কাকে কথাটা বলবে? তোমার সমস্যাটা কোথায় সমাধান হবে? এই যে আজকে জেলা পরিষদ তুমি বলছো, তো জেলা পরিষদ নিয়ে কি বিরোধীরা বিধানসভার আগে লড়বে না, বলবে না? জেলা পরিষদের বিষয়গুলো উঠবে না? জেলা পরিষদ নিয়ে বিরোধীদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে না। আমি তো কারেকশনের জন্য বলেছি। আমার সঙ্গে তৃণমূলের এক নেতার কথা হচ্ছিল, সে বলছিল খুব হতাশার সুরে, চারদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, তার সঙ্গে কাঁটা হচ্ছে হুমায়ুন। তো ফলে এই যে কপালে চিন্তার ভাঁজ সবার ভেতরে ভেতরে, কেউ স্বীকার করছে, কেউ স্বীকার করছে না। এবং তোমার গলার স্বর আর দুদিন আগে হুমায়ুনের গলার স্বর একই সুর না। দেখো, হুমায়ুনদা তার স্টাইলে বলেন, আমি হুমায়ুনদার সব কাজকে সমর্থন করি, ব্যাপারটা নয় কিন্তু, ঠিক আছে? আমি 30-70 হুমায়ুনদার সমর্থন করি না। আমি এইটা নিয়ে বলছি না, আমি বলছি দলের যে জায়গাটা তুমি বললে যে এখানে অপূর্বকে জিজ্ঞেস করলে অপূর্ব বলে যে রাজ্য জানে, রাজ্যের সুব্রত বক্সীকে কোনো কিছু বলা যায় না, আর অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায় ধরাছোঁয়ার বাইরে। ফলে তোমাদের যে ক্ষোভ, দুঃখ, হতাশা, যন্ত্রণা, কষ্ট, এই বলার যে জায়গাটা, যেটা বলতে না পারার যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা বলছি। এটা হুমায়ুনও বলছে, এটা শাহনাজও বলছে। আমি সেই জায়গা থেকে বলছি দুজনের গলার স্বর একই। দেখো, হুমায়ুনদার ব্যাপারটা না, আমি বলবো এক নিমেষে মিটে যেতে পারত। হুমায়ুনদার ক্ষোভটাকে বাড়তে দেওয়া হলো, হুমায়ুনদাকে স্লো পয়জন করা হচ্ছে, স্লো পয়জন করে ওকে মেরে দেবো। এটা ছিল হুমায়ুনদার ক্ষেত্রে স্ট্র্যাটেজি। একটা জেলা সভাপতি দুটো, হুমায়ুনদার প্রথম সমস্যা কি ছিল? ভরতপুরের দুজন ব্লক সভাপতি ওকে সম্মান করে না, এটাই তো ওর বক্তব্য ছিল, যে দুটো ব্লক সভাপতিকে চেঞ্জ করে দিতে হবে। এটা একটা জেলা সভাপতি, দুটো ব্লক সভাপতি হুমায়ুনদাকে ডেকে ধমক দিয়ে মিষ্টি খাইয়ে মিটিয়ে দিলে হয়ে যেত। এটা এমন কিছু বড় কঠিন কাজ না। এই জায়গায় দাঁড়িয়ে জেলা সভাপতি কিন্তু সমানে ইন্ডালজেন্স দিয়ে গেছে দুটো ব্লক সভাপতিকে হুমায়ুনের বিরুদ্ধে, যে কারণেই হোক। যে কারণ মানে একটা ভয় তো ধরো কাজ করেই, যে এটা সংখ্যালঘু জেলা, সংখ্যালঘু জেলাতে টিকে থাকতে গেলে কিছু কণ্ঠস্বরকে রোধ করতে হবে। শাহনাজ বেগমকে সাইড করে দিতে হবে, হুমায়ুন কবিরদেরকে স্লো পয়জন করে যে দল থেকে আউট করে দিতে হবে। পারলো কি? পাড়ার কথাটা আমি তোমায় বলছি, তোমার একটা সুন্দর জায়গা ধরিয়ে দিচ্ছি। দেখো, হুমায়ুনদাকে স্লো পয়জন করে করে রাজ্যকে মিসলিড করতে শুরু করলো ওরা। হুমায়ুনের কিছু নেই, কিছু নেই, কিছু নেই, সরিয়ে দিলে ভালো হবে, এই মিসলিডটা করলো। টারজান বা সুমন এদের প্রচুর আছে, এদের অনেক জনবল আছে, লোকবল আছে, ইত্যাদি করে 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 তো হুমায়ুনকে আস্তে আস্তে স্লো পয়জন করলো। সব থেকে মারাত্মক হচ্ছে যে 4 ডিসেম্বর জেলা সভাপতির হাতে একটা গোলাপ ছিল, একটা জলের বোতল ছিল। তাহলে একটা গোলাপ, একটা জলের বোতল জেলা সভাপতি প্রি প্ল্যান্ড এনেছিলেন ওখানে হুমায়ুনকে দেবে বলে। কারণ আগের দিন সিএম ম্যাডাম যখন সাংবাদিকদের নিয়ে বসেছিলেন তখনই সব জেনে গেছিল যে নিয়ামত এবং আখুদা এরা দুজন ববির সাথে দেখা করতে যাবে। তার মানে কি, হুমায়ুনকে সাসপেন্ড করবে। তাহলে আগের বিকেলের প্ল্যান তো কমপ্লিট। পরের দিন
ডেভিড বাবু হুমায়ুন দাকে ফোন করে ডাকলো কেন? ও যখন জানে যে ওকে সাসপেন্ড করা হবে, এবং জেনে ওকে সকালবেলায় ডেকে একটা গোলাপ একটা জলের বোতল এনে ওকে খাইয়ে নিজে থেকে, আমি যদি ভাবতাম না সবাইকে একটা করে গোলাপ দিয়েছে, আমার বলার ছিল না, একটা গোলাপ, তারপরে সাসপেন্ড ঘোষণা করা হলো। নাটকটার কি খুব দরকার ছিল? এবং এটাই বুমেরাং হচ্ছে, এটাই হুমায়ুনকে যে অসম্মান করা হলো ওখানে ডেকে, সেটারই প্রতিফলন একটা পার্সেন্টেজ কিন্তু বাবরি মসজিদের মেলায় ভিড় করেছে। তাহলে কি হচ্ছে? দলটা ইচ্ছাকৃতভাবে যারা যখন দায়িত্ব থাকছে তারা তাদের নিজের স্বার্থে ব্যবহার করছে দলটাকে। তো দলের কর্মকর্তা যারা, তারা যদি সেটাকে না দেখে, আমাদের মতো মেয়েদের কণ্ঠস্বর দেখো না, আমি কোন অন্যায় কথাটা বলেছিলাম যে সব কর্মাধ্যক্ষ উপরে নয় কেন, এই কথাটার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডেভিড দাকে বলে দিতে হলো ওকে বন্ধ করে দাও, তাহলে সভাধিপতিকে বন্ধ করে দিতে হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার কণ্ঠস্বর রোধ করার জন্য। তা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখলে 70-80 জন জানতো, আমি ফেসবুকে লিখবো লাখ লাখ কোটি কোটি মানুষ জানবে, সেটা কি বেশি ভালো হলো? ওরা কি নিজেকে বেশি বুদ্ধিমান মনে করে? আমরা বোকা? তোমার কথা সূত্র ধরে যদি বলি, একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, একদিকে দল বলে কিছু নেই, অন্যদিকে এখন মানে কি বলবো, বামন এখন কালা পাহাড় তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে হুমায়ুন কবির। এই প্রেক্ষিতে 2026-এর নির্বাচন বৈতরণী তৃণমূল কিভাবে পার হবে? কটা আসন পেতে পারে বলে তোমার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, আজকে আমি শক্তিপুর গেছিলাম, শক্তিপুরের যেখানে যেখানে আমার কনস্টিটিউয়েন্সিতে আজকে গেছি, আমি তিনটে জিপিরই একটু একটু করে পাড়া টাচ করেছি। প্রত্যেকটি জায়গায় আমার মানে সঙ্গে যারা গেছিল, তুমি তাদের আলাদা করে ফোন করেও জিজ্ঞেস করতে পারো, প্রত্যেকটা জায়গায় বলছে দিদি তৃণমূলের হয়ে আপনি কিন্তু ভোট চাইতে আসবেন না, আপনি ভোটে দাঁড়াবেন, যে পার্টির হয়ে দাঁড়াবেন আমরা ভোট দেব, তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবেন না। কি বলবে তুমি? প্রকাশ্যে সবাই। আমি জানি না এটা ওদের রাগটা কতদিন থাকবে, বা এদের এই রাগটাকে কিভাবে দল ম্যানেজ করবে, মানে কি করে কিভাবে এনক্যাশ করবে সেটা তো সময় বলবে। আজকের কথা বলছি আমি তোমাকে, হয়তো এখন টাটকা জ্বালা এই জন্য বলছি, প্রকাশ্যে বলছি, একটা দুটো জায়গা না কিন্তু। আমার সঙ্গে যারা ছিল তুমি ফোন করে জিজ্ঞেস করো, আমাকে একদম বলছে দিদি আপনি কিন্তু ভোট চাইতে আসবেন না বিধানসভায়, আপনাকে আমরা না বলতে পারবো না, ভোটটা চাইতে আসবেন না। তোমার পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাবিনি কিছু। বিধানসভা ভোটে দাঁড়াবে? তৃণমূল তো আমায় টিকিট দেবে না, আমি তো অন্য কিছুর বিনিময়ে টিকিট নেব না, আমি কোনো বিনিময়ে টিকিট নেব না, আর তৃণমূলের টিকিট আমি দাঁড়াবো না। হুমায়ুনদার নতুন দল গড়ছে, সেই দলে? দূর, তুমি কি পাগল? একটা আঞ্চলিক দল গড়েই ওঠেনি, এখন জন্ম হয়নি, আগে জন্মাক। তৃণমূল তো আঞ্চলিক দল। তৃণমূল তবুও তো ধরো ক্ষমতায় আছে, পরীক্ষিত আর কি, 2-3টে টার্ম কেটে গেল, 3টে টার্ম পরীক্ষিত। হুমায়ুনদার দল পরীক্ষিত হোক আগে, পরে বাবা যাবে। ভাবিনি কিছু। তাহলে তোমার রাজনৈতিক কেরিয়ার? পলিটিক্স নাও করতে পারি, এখনো কিছু ভাবিনি তোমাকে আমি বলছি, সত্যি সিরিয়াসলি বলছি যে আমি তো দলের মধ্যে থেকে প্রতিবাদ করতে পছন্দ করছি। তুমি একটা সময় বিধানসভায় দাঁড়িয়েছিলে না? না, আমি বিধানসভায় কখনো দাঁড়াইনি, আমার যোগ্যতা পঞ্চায়েত পর্যন্ত, জেলা পরিষদে। কি কথা কাটলাম, কি বলছিলে? আমি তো টিকিটের জন্য কাউকে বলিনি, তো স্বাভাবিকভাবে প্রশ্ন নেই। রাজনীতি নিয়ে বলছিলে যেটা, যে এইটা পরিস্থিতি, তাতে কি খুব বীতশ্রদ্ধ হয়ে রাজনীতি থেকে সরে আসার কথা ভাবছো? না এখানে যেহেতু তুমি আগে কংগ্রেসে ছিলে, ফলে বামে তুমি কোথাও যেতে পারবে না, রামে তোমার অ্যালার্জি রয়েছে, কংগ্রেসে ফেরার এক হতে পারে, কংগ্রেসে আবার ফেরা, ঘরের মেয়ে ঘরে ফিরলো, ঘরের মেয়ে ঘরেকে চাই মতো করে, আর তাছাড়া শাসক দলে কোণঠাসা হয়ে থাকা।
দেখো, আমি সত্যি বলছি, আমি যে কথাগুলো বলছি দীর্ঘদিন থেকে, সেটা কিন্তু আমি দলকে কারেকশন করার জন্য বলছি। গঠনমূলক সমালোচনা যাকে বলে। হ্যাঁ, গঠনমূলক সমালোচনা যাকে বলে। এই গঠনমূলক সমালোচনা সহ্য করার ক্ষমতা এই দলের কোনো নেতা নেই, এটা পারে না সহ্য করতে গঠনমূলক সমালোচনা। ফলে আমি কিন্তু কোনো ডিসিশনই নিইনি যে আমি কোনো দলে যাব কিনা, তৃণমূল ছাড়বো কিনা, তৃণমূল থেকে আর দাঁড়াবো কিনা। তবে এই মুহূর্তে যদি তৃণমূল আমাকে জেলা বিধানসভায় টিকিট দেবো বলে আমি নেব না, এটুকু আমি তোমাকে বলতে পারি। হয়তো বলবে, কিন্তু আমি নেব না। মানে আমি আমার এলাকায় যা পরিস্থিতি আজকে দেখে এসেছি। তোমাকে বলবে কেন? হয়তো বলতে পারে, তাই বলছি। এটা কেন তা মনে হলো? বলতে পারে না, অদ্ভুত কথা তো। এতদিন ধরে দল করছি, তোমরাই তো বলছো আমি বঞ্চিত হয়েছি তাই জেলাস থেকে বলছি, তোমরাই তো বলছো। তো যদি বলে আমি নেব না, আমি তোমাকে অন ক্যামেরা বলছি তৃণমূলের টিকিট আমি নেব না। এত বীতশ্রদ্ধ মানুষ, মেহমেডান এলাকায় আমি ভোট চাইতে যেতে পারবো না, আমি বলছি সিরিয়াসলি। কারণ ওয়াক আপ ইস্যুটা এমন ভাবে মানুষের মাথায় ঢুকে গেছে, এমন ভাবে সেখানে তাদের কোশ্চেনের আনসার দেওয়া আমাদের মতো মানুষের পক্ষে খুব কঠিন। কারণ আমরা মানুষের সাথে মিথ্যাচার করতে পারবো না, আমি তাকে উল্টো কিছু বোঝাতে পারবো না। আর এখন উল্টো কেউ বুঝবে না, কারণ সবার হাতে অ্যান্ড্রয়েড আছে, সবাই বোঝে। আমি এই মুহূর্তে যা পরিস্থিতি ওয়াকআপ নিয়ে, বিশেষ করে ওয়াকআপ প্রপার্টি নিয়ে, তাতে মেহমেডান এরিয়ায় টিএমসি প্রার্থীদের ভোট চাইতে যাওয়া খুব কঠিন হবে, এটুকু আমি বলতে পারি আজকে ডেট পর্যন্ত। ওয়াকআপ নিয়ে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তোমাদের? দেখো, সব থেকে মারাত্মক ক্ষতিটা হয়েছিল সুতিতে ম্যাডাম যে বক্তব্যটা রেখেছিলেন, যে ওয়াকআপ নিয়ে আন্দোলন যারা করবে আমার থেকে বড় শত্রু তাদের কেউ হবে না, যারা আন্দোলন করতে চাও তারা দিল্লিতে গিয়ে করো। আমি যেই এখন ভোট চাইতে যাব না, বলবে দিল্লিতে গিয়ে ভোট চাও। আমি যেই এখন ভোট চাইতে যাব, সঙ্গে সঙ্গে বলবে যে আমরা তো তোমাদের শত্রু, আমরা ওয়াকআপটাকে বাঁচাতে চাই। আমি কি বলার পরেও কি শুধরে নেওয়া যেত না অন্যভাবে? যেটা 5.5 মাস আগে কেন্দ্রীয় সরকার যেটা পোর্টালে বারবার করে বললেন যে 5.5 মাস সময় দেওয়া হলো, সেটা 5 দিন আগে বলা হচ্ছে নোটিফিকেশন করে যে তোমরা উইথ পোর্টালে তোমরা সেটাকে আপলোড করো। দেখো, অনেক কিছু করা যেত। ওয়াকআপ আন্দোলনের জন্য মুর্শিদাবাদ জেলার মানুষকে গাড়ি ভাড়া দিয়ে আনতে হতো না, ঠিক আছে? গাড়ি ভাড়া দিয়ে আনতে হতো না, তারা নিজেরা নিজেদের অধিকার রক্ষার জন্য ছুটে আসতো, আন্দোলন করতো, সেটা তৃণমূলের পক্ষে যেত। এই 4 ডিসেম্বরের মুসলিমের কথা বলছো না, আমি আগের কথা বলছি। ওয়াকআপ নিয়ে যখন আন্দোলনটা শুরু হয়েছিল, তখন যদি আন্দোলনটা করতে দেওয়া হতো, ঠিক আছে, তাহলে সেটা তৃণমূলের পক্ষে যেত। তৃণমূলের বিপক্ষে এখন যেভাবে মানুষ খেপে গেছে সেইটা হতো না, ভোট ব্যাংকটা অটুট থাকতো। আজকে সংখ্যালঘু ভোট, তুমি বলো, সংখ্যালঘু ভোট যদি ডিভাইডেড হয়ে যায়, সিপিএম দাঁড়াবে, কংগ্রেস দাঁড়াবে, আইএসএফ দাঁড়াবে, মিম দাঁড়াবে, বিজেপি দাঁড়াবে। এবার বিজেপি ছেড়ে দাও, মুসলিমরা হয়তো 1% ভোট দেবে না তা না, মুসলিমরাও 1% ভোট কিন্তু বিজেপিকে দেবে। এবারে ধরো এই সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, মিম 5টা ভাগে একটা সেকশনের ভোট যদি ভাগ হয়, 20%, 25% ভোট যেটা আনবে সেই তো জিতে যাবে। মুসলিম ভোটটা ভাগ হচ্ছে, হিন্দু ভোটটা ইউনাইটেড থাকছে। এখান থেকে 2টো সিট ছিল বিজেপির, সিট বেড়ে যাবে। আজকে বড়োয়াতে আফাজরা কেন বিজেপিতে গেল? মুসলিম কমিউনিটি কেউ বিজেপিকে ভালোবেসে যায়নি, সব গেছে লোকাল নেতাদের উপর ঘৃণায়। দল খবর রাখে? এসবের খবর কি দল রাখে? আমরা বলতে গেলেই দল বিরোধী হয়ে যাব, আমরা সত্য কথা বলতে পাবো না, আমাদের বা কণ্ঠস্বর রোধ করার চেষ্টা হবে। শাহনাজ বেগমের কণ্ঠস্বর রোধ করবে রুবিয়া সুলতানা, আর শাহনাজ বেগমের কণ্ঠস্বর রোধ করবে ডেভিড। শাহনাজ বেগম তোলাবাজ নয়, ওদের মতো চোর নয়,
যে তার কণ্ঠস্বরকে কেউ স্তব্ধ করতে পারবে। একটা গ্রুপ থেকে আমাকে রিমুভ করে দিল, ক্ষমতা আছে, তুমি বলো তো পারে? আমি যদি এই কথাটুকু শুধু লিখি কর্মাধ্যক্ষদের কেন নয়, তার জন্য আমাকে রিমুভ করে দেবে একটা অফিসিয়াল গ্রুপ থেকে? তুমি যে ধরনের বক্তব্য রাখছো, হ্যাঁ, তাতে হুমায়ুন দাও তার আগে যে ধরনের বক্তব্য রেখেছেন হুমায়ুন কবির, তাতে হুমায়ুন কবিরকে বলা হচ্ছে মির্জাফর, তোমাকে তো বলা হবে ঘসেটি বেগম। বলুক না, অসুবিধা কি আছে? ঘসেটি বেগম যা প্রকৃতপক্ষে কারা সেটা আমরা জানিয়ে দেবো ঠিক সময়। আমাকে ঘসেটি বেগম যদি বলে তো প্রকৃত ঘসেটি বেগম কে জানিয়ে দেবো, তখন মাইক ধরে বলে দেবো। এখন বলছি না, এখন থাক, চাপ নেই। তুমি যে তৃণমূল দেখে, মানে কংগ্রেস ছেড়ে যে তৃণমূলের হাত ধরে গোটা মুর্শিদাবাদ জেলায় ভাঙন আনলে তুমি এবং মধু মোশারফ এক হাল, কোথাও কলকে পাচ্ছে না। আর তুমি যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিবাদী চরিত্রের জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার নিজের জায়গায় যে ডাল কালিদাসের মতো যে ডালে বসে আছো সেই ডাল কাটছো। একদম কাটছি না, আমি সত্যি কথা বলছি। ডাল কাটছি না, ডালটা যাতে না কাটা যায় তার ব্যবস্থা করতে বলছি, কিন্তু ডাল ওরাই কাটছে, আমি কাটছি না। আমি ডালটা যাতে না কাটা যায় তার জন্য আগাম বহুবার সচেতন করার চেষ্টা করেছি, অ্যাওয়ার করার চেষ্টা করেছি, দল শোনেনি। বিদ্রোহিনী শাহনাজ বেগমের ভবিষ্যৎ পরিকল্পনা কি? 3টে পয়েন্টে বলো। দেখো, আমি কলেজ নিয়ে আছি, আমার নির্বাচিত এরিয়া 16,500 ভোটে ওরা আমায় জিতিয়েছে। শাওনি সিংহ রায় সভানেত্রী ছিল, আমাকে টিকিট দেবে না তার চরম চেষ্টা করেছিল, তারপর টিকিট হয়েছিল। আর তারপরে আবার ধরো হারানোর জন্য শাওনি বেগম সর্বত্র চেষ্টা করেছিল, ওখানে রিগিং করতে পারেনি, রিগিং করতে পারলে আমাকে হারিয়ে দিত। আমি 16,500 মানুষের ভোটে জিতেছি, আমার 2টো পঞ্চায়েত বিজেপি পেয়েছে, সেখানে আমার 5,000 6,000 করে লিড ছিল। ফলে আমি আমার এলাকাটাকে নিয়মিত নার্সিং করি। আজকে 3টে টার্ম হচ্ছে, 3টে টার্ম একই সিট, ফলে আমি নিয়মিত ওখানে নার্সিং করি। সেই নার্সিং থাকবে, আমার কলেজ আছে, আমার একটা পত্রিকা আছে জানো, যেটা 19 বছর, সামনে 20 বছরে পড়বে, সেটাকে আমি খুব সযত্নে মানে লালন পালন করি। সেই কাজ রয়েছে, লেখালেখি করি, আর সেইগুলো নিয়ে আমি আপাতত খুব ভালো আছি। প্রতীক কি থাকবে? ভোটে না দাঁড়ালে প্রতীক কিসের? যে এলাকা থেকে যে 16,500 ভোটে যে মানুষগুলো তোমাকে ভোটে জিতিয়েছে তাদের প্রতি তো তোমার একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আগামী দিন ভোটে জিতে সেই মানুষগুলোর পাশে থাকার যে জায়গা, সেখানে প্রতীক হিসেবে কিছু ভেবেছো? না, আমি দেখো কন্টেস্ট করবো কিনা আদৌ সেটাই ভাবিনি, আর আদৌ আর পলিটিক্সে কন্টেস্ট করবো কিনা, এই টার্মটা করে শেষ করে দেবো কিনা ঠিক নেই। রাজনীতি করা যায় নাকি? তোমার কি মাথা খারাপ যে এই রাজনীতি করে আমি সময়টা নষ্ট করব? হ্যাঁ, আমাকে মানুষগুলো ভোট দিয়েছে বলে দেখো আমি আজকে কলেজ করেছি, 3টের সময় বেরিয়েছি, 10টায় ফিরেছি। এই দায়বদ্ধতাটা আমার মানুষের প্রতি আছে বলেই তোরা আমাকে ভোট দেয়, তো সেটা আমার থাকবে। এটা আমি যতদিন থাকবো ততদিন থাকবে। আমার টার্ম শেষ হয়ে গেলেও আমি যদি নাও দাঁড়াই তাও ওদের প্রতি আমার এই শ্রদ্ধাটা থাকবে। আমি তো মানুষের সাথে থাকতে ভালোই বাসি, সেই জন্য আমার ভালো লাগে। আর ভবিষ্যতে আমি আর আদৌ দাঁড়াবো কিনা, এবং দাঁড়ালে আমি কখনোই তৃণমূলের টিকিট নয়, আমি তোমাকে বলছি তৃণমূলের টিকিট আমি দাঁড়াবো না। কারণ এই দলে আমি একটা লোক নেই যাকে আমি কোনো কথা বলতে পারবো। তুমি জানো আমি কলেজে জয়েন করার পর 11 মাস আমার বেতন হয়নি। তৃণমূলের সব তৃণমূল, 11 মাস আমার বেতন হয়নি। কিন্তু দলের মধ্যে থেকে তুমি বিদ্রোহিনী হয়ে উঠবে, আর তুমি সেক্ষেত্রে এইভাবে এক্সপেক্টই বা করছো না? ওটা তো ধরো আমার, তুমি একদিকে প্রতিবাদী একদিকে বিদ্রোহিনী, তাহলে এই জায়গা দুটো। আচ্ছা, তো আমি প্রতিবাদ করতে পারবো না অন্যায় দেখলে? তুমি আমাকে বলো, আমি কি নাক্ষত দিয়ে দশখত দিয়ে লিখেছি নাকি তৃণমূলকে যে অন্যায় করবে তৃণমূল দিনের পর দিন, আর আমি সেগুলো হজম করে যাব, আমি কি প্রতিবাদ করবো না? তাহলে আমি মানুষের জন্মালাম কেন? তো গরু ছাগলে জন্মাতে পারতাম। অ্যাজ এ হিউম্যান বিংস আমার প্রতিবাদ করার রাইট থাকবে না? আমি কারো কাছে মাথা বিক্রি করে দিয়েছি নাকি? না আমি কাউকে টাকা দিয়ে টিকিট নিয়েছি, নাকি আমি কাউকে টাকা দিয়ে পদ নিয়েছি? তারা মনে করেছে তারা দিয়েছে। হ্যাঁ, তৃণমূলের কোনো দেয়া পদ নেই, যেটা দিয়েছিল শুভেন্দুদা দিয়েছিল। মহিলা সভানেত্রী আমাকে শুভেন্দুদা 2016 সালে করেছিল, আমি 2023-এ রেজিগনেশন দিয়েছি।
তৃণমূলকে আমাকে সরাতে দিইনি, আমি নিজে তৃণমূলকে সরিয়েছি আমার কাছ থেকে। আমাকে শুভেন্দু অধিকারী সহকারী সভাধিপতি করেছিলেন, আমাকে শুভেন্দু অধিকারী কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ করেছিলেন। শুভেন্দু অধিকারী এখান থেকে চলে গেছে, এই টার্মে শুভেন্দু অধিকারী ছিল না, শাওনী সিংহ রায় আর আইপ্যাক মিলে করেছিল। ওরা মনে করেছে শাহনাজ বেগম সংখ্যালঘু জেলা, শাহনাজ বেগমের অ্যাকসেপ্টেন্স জেলায় আছে। শাওনী তো জানে এটা, শাহনাজ বেগম অন্তত আমাদের মতো চোর নয়, এটা গোটা জেলার মানুষ জানে যে শাহনাজ বেগম চোর নয়। তাহলে শাহনাজ বেগমকে এইখানে আনলে আমাদের চুরিতে অসুবিধা, ওকে সাইড করতে হবে, করে দিয়েছে। আমি সুন্দরভাবে মেনে নিয়েছি। আমি উইদাউট পে জেলা পরিষদ চালাচ্ছিলাম, আমি কলেজে জয়েন করছি, বেতন পাচ্ছি, সংসার করছি, কাজ করছি, লেখালেখি করছি, পত্রিকা চালাচ্ছি, আমি বিন্দাস আছি। কালকে যদি তোমাকে শুভেন্দু অধিকারী ডাক পাঠায়, মমতা ব্যানার্জি ডাক পাঠায়, তুমি কার ডাকে সাড়া দেবে? দুটোর কোনোটা দিয়ে যাবো না, না মমতা ব্যানার্জির ডাকে যাব, না শুভেন্দু অধিকারীর ডাকে যাব। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে ডাকে, সারানা কি অসুবিধা হচ্ছে, এসো কথা বলি, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে কোন চারটে কথা বলবে? প্রথমত হচ্ছে মমতা ব্যানার্জি ডাকবে না। তোমার এই মানে অবাস্তব প্রশ্ন, ধরো এই অবাস্তব প্রশ্নের উত্তর দেয়া মানে সময় নষ্ট করা। মমতা ব্যানার্জি জানে না, এটা আমি বিশ্বাস করি না। মুর্শিদাবাদ জেলা কি হচ্ছে, আমি এত চিঠি দিয়েছি, মমতা ব্যানার্জি হাতে পৌঁছবে না? তা হয় নাকি? জানে না। আমি এটাও জানতাম। 2 তারিখে আমি ফেসবুকে যেটা পোস্ট করেছি খোলা চিঠি, সেটাতেও কিছু হবে না জানতাম, কিন্তু আমি কেন করেছিলাম জানো? আমার মনে হয়েছিল একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি এবং জেলার মানুষকে জানানো যে এই জেলা পরিষদ আপনাদেরকে বলে যখন ভেঙেছিলাম যে আমরা স্বচ্ছ জেলা পরিষদ উপহার দেব, আজকে পারছি না, কিন্তু আমার কোনো চেষ্টা ত্রুটি ছিল না। ফলে আমি ওই চিঠিটা লেখার পরে আমি অনেকটা দায়মুক্ত হয়েছি। জেলার মানুষ অন্তত বিশ্বাস করেছে বা বিশ্বাস করবে যে আমি চেষ্টা করেছিলাম, আমি পারিনি। এই বিশ্বাসটুকু জেলার মানুষ করলে আমার অনেক পাওয়া, আর কিছু না। আমি সেই কারণে চিঠিটা করেছিলাম। আমি জানি এই চিঠিটা করে মমতা ব্যানার্জি কিছু করবে না।